এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী ৭ ক। দেখো, ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়। আবারও যদি আমরা এটিকে বোঝার চেষ্টা করি, দেখো খুবই সহজ একটি অঙ্ক। বলা হয়েছে কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়, অর্থাৎ এটি দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে এই যে ৩.৫ আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে মোট কতগুলো ০.১ রয়েছে। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এই ০.১ দ্বারা যদি ৩.৫কে ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়। তাহলে এই সংখ্যা দ্বারা কিন্তু আমাদের ৩.৫কে ভাগ করতে হবে। আমরা ১-এর ১ নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা ১-এর ১ নাম্বার দিয়ে শুরুতে কি লিখব? যেহেতু আমরা ০.১ দ্বারা ভাগ করব, তাই না? যার কারণে আমরা শুরুতে লিখব ০.১ এবং আমরা মাঝে রাখবো কোন সংখ্যাটিকে? আমরা কিন্তু মাঝে লিখে দেব ৩.৫, কারণ এই ৩.৫কেই কিন্তু আমাদের ভাগ করতে বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা কি লিখলাম ০.১ এবং আমরা মাঝে রাখলাম হচ্ছে ৩.৫। এবারে দেখো, যদি আমরা ভাগ করি, আমরা জানি এই যে ভাজকের ঘর, এই ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিক রাখা যায় না, তাই না? কারণ দশমিক রেখে এটিকে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এই জন্য আমরা কি করতে পারি? আমরা এই ভাজকের ঘরে যে দশমিকটা, এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসবো। ঠিক আছে, যখন এটি একদম শেষে চলে আসবে তখন কিন্তু এখানে একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন কিন্তু এটি আর দশমিক ভগ্নাংশ থাকবে না, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই দশমিকটা কয়টি সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। দেখো, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, তাই না? তার মানে একটি সংখ্যাকে টপকে কিন্তু ও ডান পাশে চলে আসবে। আচ্ছা দেখো, আমরা এক সংখ্যাকে টপকে ডান পাশে যদি ওকে নিয়ে আসি, তাহলে এই যে আমরা এইখানে যে দশমিকটা দেখতে পাচ্ছি, এই দশমিকটাও এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। ঠিক আছে, এই দশমিক যে কয়টি সংখ্যাকে টপকে ডান পাশে আসবে, এই দশমিকটাও কিন্তু ঠিক সেই কয়টি সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। দেখো, ও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে এসেছে, যার কারণে এই দশমিকটাও এক সংখ্যা, অর্থাৎ এই ৫কে টপকে ডান পাশে চলে আসবে। আচ্ছা, তাহলে এবারে দেখো, আমরা এইখানে কি দেখতে পাচ্ছি? এইখানে কিন্তু আমরা এবারে তৈরি করেছি ০-১। তাহলে এই ০-১ দ্বারা আমরা কি বুঝতে পারি? শুধুমাত্র ১। এটি কিন্তু এখন শুধু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাই না? আগে একটি দশমিক ভগ্নাংশ ছিল, এখন কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ৩ এবং ৫ মিলে হয়ে গেছে কিন্তু ৩৫, তাই না? এটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। আচ্ছা, শেষে যখন দশমিক থাকে তখন কিন্তু আমরা বলতে পারি কি এটি একটি পূর্ণ সংখ্যা। এখন এই যে ১ আমরা দেখতে পাচ্ছি, ১ দ্বারা যদি ৩৫কে ভাগ করি, আমরা কীভাবে করে ভাগ করতে পারি? আমরা শুরুতে কিন্তু প্রথমে যেহেতু ৩ রয়েছে, ৩কে ১ দ্বারা যদি ভাগ করি, দেখো আমরা ১-এর সঙ্গে ৩কে গুণ করলে পাই ৩-১-এ ৩। আমরা এখানে লিখে দিলাম ৩। এবার দেখো, ৩ থেকে ৩ চলে গেলে আর কিছুই থাকে না, এই পাশে থাকে হচ্ছে ৫। এই ৫টাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, এখন এই ৫কে যদি ১ দ্বারা ভাগ করি, কবে ভাগ করা যাবে? আমরা জানি ১-এর সঙ্গে ৫কে গুণ করলে হয় ৫-১-এ ৫। আচ্ছা, এবার এই ৫ থেকে ৫ চলে গেলেও কিন্তু আর কিছুই থাকে না, মানে ০। তাহলে কিন্তু আমরা এই পুরো ৩৫কেই ভাগ করেছি, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? এখানে কিন্তু উত্তর পাচ্ছি ৩৫। এই ৩৫ দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের বইতে কিন্তু বলা হয়েছিল যে কতগুলো ০.১ দ্বারা ৩.৫ গঠিত হয়। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? ৩৫টি ০.১ দ্বারা ৩.৫ গঠিত হয়। অথবা আমরা উত্তর দিয়ে শুধুমাত্র ৩৫টিও কিন্তু লিখতে পারি। আমরা উত্তর দিয়ে লিখতে পারি ৩৫টি। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, এখানে ১-এর ২ নম্বরে বলা হয়েছে কতগুলো ০.০১ দ্বারা ০.০৪ হয়। ঠিক আগের অঙ্কটির মতোই আমাদের এবারে বের করতে হবে কতগুলো ০.০১ দ্বারা ১.০৪ হয়। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা এই ০.০১ দ্বারা ১.০৪কে যদি ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে কতটি ০.০১ দ্বারা ১.০৪ হয়। তাহলে আমরা চলো এটিকেও একটু সমাধান করার চেষ্টা করি। আমরা এবারে ১-এর ২ নম্বর দিয়ে শুরুতে লিখব হচ্ছে ০.০১ এবং আমরা মাঝে কোন সংখ্যাটিকে রাখবো? আমরা কিন্তু মাঝে রাখবো হচ্ছে ১.০৪ এই সংখ্যাটিকে, তাই না? আচ্ছা,
এখন দেখো আমরা যদি 0.01 দ্বারা 1.04কে ভাগ করি, আমরা জানি কি এই যে ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যাবে না, তাই না? এই দশমিকটাকে আমাদের একদম শেষে অর্থাৎ ডান পাশে নিয়ে আসতে হবে, তাই না? এবং এটিকে একটি পূর্ণ সংখ্যা বানাতে হবে। আচ্ছা দেখো, এই দশমিকটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কতটি সংখ্যাকে টপকে ও ডান পাশে চলে আসবে? দেখো, এক সংখ্যা, দুই সংখ্যাকে টপকে যেহেতু ও ডান পাশে চলে আসলো, যার কারণে এই যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি, এই দশমিকে কিন্তু দুই সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। দেখো, ওর পরে আমরা যদি লক্ষ্য করি এক সংখ্যা, এই দুই সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে চলে আসবে, তাহলে এইখানেও কিন্তু এখন আর দশমিক থাকবে না, তাই না? তাহলে এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে কি 001, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি শুধুমাত্র 1, কারণ আমরা জানি এই শুরুতে যে শূন্যগুলো থাকে এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? তার মানে আমরা কিন্তু ওকে শুধুমাত্র 1 বলতে পারি। এবং এইখানে যে সংখ্যাটি আমরা পাচ্ছি এটিকে আমরা বলতে পারি 104। দেখো, এই তিনটি অঙ্ক মিলে কিন্তু হয়ে গেল 104, তাই না? এবারে 1 দ্বারা যদি আমরা 104কে ভাগ করি, কতবার ভাগ করা যাবে? আমরা যদি প্রথমে 1 দ্বারা 1কে ভাগ করি, আমরা জানি 1 1 1। আচ্ছা, তাহলে 1কে ভাগ করা হয়ে গেল, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আমরা কিন্তু এখানে 0 লিখবো না, কারণ আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। এরপরে দেখো এখানে রয়েছে 0, এই 0টাকে যদি আমরা এবার নিচে নামিয়ে নিয়ে আসি, এখন এই 0টাকে কিন্তু আমাদের এবারে 1 দ্বারা ভাগ করতে হবে, তাই না? আমরা যদি 1 দ্বারা 0কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু একবারও ভাগ করতে পারবো না, অর্থাৎ 1-এর সঙ্গে যদি আমরা 1কেও গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে 1 1 1, অর্থাৎ এই 0-র চেয়ে বড় হয়ে যাবে। তাহলে 0 বানাতে গেলে এখানে যদি আমরা 0 বানাতে চাই তাহলে আমাদের 1কে কত দ্বারা গুণ করতে হবে? 1কে কিন্তু আমাদের 0 দ্বারা গুণ করতে হবে, তাই না? কারণ আমরা জানি 1 এবং 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, কারণ 0-এর সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে, তাই না? এবারে এই 0 থেকে নিচে 0কে বিয়োগ করলে আর কিছুই থাকে না। দেখো, তার মানে আমাদের এই 0কেও কিন্তু ভাগ করা হয়ে গেল। এবারে বাকি রইল 4। এই 4কে যদি আমরা এবার নিচে নামিয়ে নিয়ে আসি, এখন এই 4কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 1 4, অর্থাৎ 4-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয় 4 1 4। আচ্ছা, আমরা উত্তরের ঘরে লিখে দিলাম 4 এবং নিচে লিখে দিলাম আরও 4, অর্থাৎ 4 1 4। এখন উপরে 4 থেকে নিচে 4কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করা হয়ে গেল। আমরা এখানে উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 104। তাহলে আমরা এটি দ্বারা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি 104টি 0.01 দ্বারা 1.04 গঠিত হয়। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 104টি। 104টি। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে বলা হয়েছে কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়। অর্থাৎ আগের অঙ্কগুলোর মতোই কিন্তু এই অঙ্কটিও আমাদের একই রকম নিয়মে সমাধান করতে হবে, তাই না? আমাদের বলা হয়েছে কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়। তার মানে আমরা এবারে কি করব? এই সংখ্যা দ্বারা এই 23.456 এটিকে ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে চলো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা এবারে 1-এর 3 নম্বর দিয়ে শুরুতে লিখব হচ্ছে 0.001, তাই না? এবং আমরা মাঝখানে লিখব হচ্ছে 23.456। আচ্ছা, আমরা মাঝখানে লিখলাম 23.456। এবার যদি আমরা এই ভাগটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা জানি ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না। আমরা কিন্তু এখানে দশমিক দেখতে পাচ্ছি। এই দশমিকটাকে কি করব? ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা কিন্তু একদম ডান পাশে এটিকে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা দেখো, ওকে যদি আমরা একদম ডান পাশে নিয়ে আসি তাহলে কতটি ঘরকে টপকে ও ডান পাশে চলে আসবে? 1টি 2টি 3টি। এই 3টি ঘরকে টপকে যেহেতু ডান পাশে চলে আসলো, এই জন্য কী করবো আমরা? এই যে এইখানে যে দশমিক রয়েছে ওকেও কিন্তু 3 ঘর টপকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে দেখো ওর পরে যদি আমরা 3 ঘর গণনা করি, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘর পরে অর্থাৎ এইখানে কিন্তু ও চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু দশমিকটা হয়ে গেল এখন এইখানে। এখন দেখো আমরা এই জায়গাতে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কত? 0001। অর্থাৎ এটিকে কিন্তু আমরা শুধুমাত্র 1ও বলতে পারি, কারণ এই আগে যতগুলো শূন্যই থাকুক না কেন এই শুরুতে শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? এবং এইখানে আমরা পাচ্ছি কত? এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা পাচ্ছি। দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 23,456। এখন 1 দ্বারা যদি 23,456কে আমরা ভাগ করি, কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু 23,456 বারই ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু চাইলে প্রত্যেকটি সংখ্যাকে আলাদাভাবে কিন্তু ভাগ করতে পারো, অথবা এইখানে যে 23,456 রয়েছে এই পুরোটিকে কিন্তু একবারে চাইলেও তোমরা ভাগ করতে পারো, ঠিক আছে?
আচ্ছা, আমরা যদি একবারে ভাগ করে, আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা আলাদা আলাদা করে ভাগ করেছি, তাই না? এবার যদি আমরা একটু একবারে ভাগ করে দেখি, এখানে যেহেতু রয়েছে 23,456, তাহলে এটিকে আমরা এক দ্বারা কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু এই 23,456 বারে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 23,456 একে 23,456। আচ্ছা, তোমাদের জন্য এটি যদি একটু কঠিন হয়ে যায়, তাহলে আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে ভাগ করে দেখাচ্ছি। দেখো, এক দ্বারা প্রথমে 2কে গুণ করলে হয় 2 একে 2। আমাদের এই 2কে ভাগ করা হয়ে গেল। এবারে পাশে রয়েছে 3, 3কে আমরা নামিয়ে দেব। 3কে এক দ্বারা আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 3 একে 3। আচ্ছা, 3কেও ভাগ করা হয়ে গেল, 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। এবার আমরা এই যে পাশে 4 রয়েছে, এই 4কে যদি আমরা নিচে নামিয়ে দিই, দেখো এবার 4কে এক দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 একে 4, 4 একে হয় 4। আমরা এইখানে দেখো নিচে লিখে দিলাম 4। এখন এই 4 থেকে 4 চলে গেলেও থাকে 0, আমরা এখানে 0 লিখবো না, কারণ আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। এবার রয়েছে এখানে 5, এই 5কে যদি আমরা নিচে নামিয়ে দিই, দেখো এখন 5কে এক দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 একে 5। আমরা কিন্তু এখানে উত্তরের জায়গাতে লিখে দেবো 5, 5 একে হয় 5। এখন দেখো সর্বশেষ আমরা এই 5 থেকে 5 চলে গেলে জানি থাকে হচ্ছে 0, আমরা শুরুতে 0 কখনোই লিখবো না। এরপর বাকি রইল কিন্তু এই 6, এই 6টাকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন 6কে এক দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 একে হয় 6, তাই না? আমরা উত্তর ঘরে লিখে দেবো 6, 6 একে 6। এখন এই 6 থেকে 6 চলে গেলে কিন্তু থাকে আমাদের 0। তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়ে গেল। আবার তোমরা কিন্তু চাইলে একবারেও কিন্তু ভাগ করতে পারতা, তাই না? আমরা কীভাবে করে একবারে ভাগ করতাম? আমরা এইখানে লিখে দিতাম 23,456, কারণ 23,456 একে হয় 23,456। আমরা নিচে যদি 23,456কে লিখে দিতাম, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি 23,456, তাই না? আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 23,456। আচ্ছা, আমরা এখানে তো যেহেতু কোনো দশমিক নেই, আমরা কিন্তু লিখবো 23,456। আশা করি এই অঙ্কগুলো খুবই মজায় মজায় তোমরা শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে গুণ করো। আমরা কিন্তু এখানে কিছু গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। আচ্ছা, এই গুণগুলোকে আমরা সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এখানের প্রত্যেকটি গুণ যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমরা যদি এখান থেকে কিছু কিছু গুণ অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কিন্তু এখান থেকে কিছু কিছু অঙ্ক তুলে নিয়েছি। যেমন দেখো, আমাদের 1 নম্বরে বলা হয়েছে 2 এর 1-এ বলা হয়েছে 0.4 গুণ 2। এখন এই 0.4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো আমরা শুরুতে কী করব? আমরা শুরুতে লিখবো হচ্ছে 0.4, এবং আমরা নিচে কী করব? নিচে একটি গুণ চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে, এখানে যেহেতু 2 রয়েছে আমরা লিখে দেবো 2। এখন যদি এই গুণটিকে করি, দেখো আমরা 2 দ্বারা প্রথমে 4কে গুণ করব, 2 দ্বারা পরবর্তীতে আমরা 0কে গুণ করব। দেখো এখানে যেহেতু দশমিক রয়েছে, দশমিকটাকে দেখে আমাদের কিন্তু ঘাবড়ানোর মানে ভয় পাবার কোনো কারণ নেই। আমরা অন্যান্য গুণাঙ্ক অর্থাৎ সাধারণভাবে যখন গুণাঙ্ক করি, আমরা সেগুলোকে যেভাবে করে সমাধান করি, এটিকেও ঠিক সেই একই রকম নিয়মেই সমাধান করব। দেখো কিভাবে? 2 দ্বারা প্রথমে 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেবো 8। এবারে 2 দ্বারা 0কে যদি আমরা গুণ করি, তাহলে হয় 2 0 0, 2 0 হয় 0, তাই না? কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করা হয় না কেন, উত্তর কিন্তু 0ই হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 0 8। এখন যখন আমাদের গুণফলটাকে বের করা হয়ে যাবে, তখন আমরা কি করব? এইখানে এসে দশমিকটাকে বসাবো। এখন আমরা দেখব যে এই যে দশমিকটা রয়েছে, এই দশমিকটা ডান পাশ থেকে অর্থাৎ এই উল্টো দিক থেকে কয় সংখ্যার আগে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? এই ডান পাশ থেকে আমরা দেখব, কিন্তু বাঁ পাশ থেকে দেখব না, আমরা এই উল্টো দিক থেকে দেখব যে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে এই উত্তরে গিয়েও 1 সংখ্যার আগে উল্টো দিক থেকে অর্থাৎ ডান পাশ থেকে 1 সংখ্যার আগে গিয়ে আমরা এই দশমিকটাকে বসিয়ে দেব। দেখো তাহলে হয়ে গেল 0.8। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.8। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.03 গুণ 3। এখন এটিকে আমরা কিভাবে সমাধান করব? শুরুতে বলা হয়েছে 0.03 এবং পরে আমাদের বলা হয়েছে গুণ 3। আমরা একটি গুণ চিহ্ন দিয়ে এই 3টাকে কিন্তু নিচে লিখে দেব। এখন যদি আমরা এটিকে সমাধান করি, দেখো আমরা শুরুতে 3 দ্বারা যদি 3কে গুণ করি, তাহলে হয় 3 3 এ 9, আমরা লিখে দেব হচ্ছে 9। এবারে 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে, তাই না? আবার এই 3 দ্বারা এই 0কে গুণ করলে হয় 3 0, আবারও 0, আমরা লিখে দিলাম 0। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল।
এখন আমরা কি করব, দশমিক বসাবো, তাই না? এই উত্তরের ঘরে এসে দশমিক বসাবো। আমরা দেখব যে ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু আমরা ডান পাশ থেকে 2 সংখ্যার আগে দশমিক বসাবো। যেমন দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে এইখানে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.09। এটি কিন্তু আমাদের গুণফল, তাই না? আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.09। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, 8 নম্বরে বলা হয়েছে 0.004 গুণ 5। এটিকে আমরা কিভাবে সমাধান করব? শুরুতে যেহেতু এই সংখ্যাটি রয়েছে, আমরা লিখব 0.004 এবং নিচে গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখব? এখানে রয়েছে 5, আমরা নিচে লিখে দেব 5। এখন যদি আমরা গুণ করি, দেখো 5-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4×5 = 20। আমরা জানি 4×5 হয় 20। এই 20-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 2, তাই না? এবারে 5-এর সঙ্গে যদি এই শূন্যকে আমরা গুণ করি, তাহলে হয় 5 0 0, কারণ শূন্যের সঙ্গে যাকেই আমরা গুণ করি না কেন বা যত বড় সংখ্যাকেই আমরা গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে। 5 0 হয় 0। এই যে শূন্য পাচ্ছি, এই শূন্যের সঙ্গে হাতে কিন্তু আমাদের আরও 2 ছিল, তাই না? এই 2কে আমাদের এবারে যোগ করে দিতে হবে। তাহলে শূন্যের সঙ্গে হাতের এই 2কে যোগ করলে হয় 2, কারণ 0 এবং 2 যোগ করলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দেব 2। আচ্ছা, এবারে 5-এর সঙ্গে যদি এই শূন্যকে আমরা গুণ করি, তাহলে হয় 5 0 0, আমরা আবারও লিখে দিলাম 0। 5-এর সঙ্গে এবারে এই শূন্যকে গুণ করলে হয় 5 0 আবারও 0, আমরা লিখে দিলাম 0। এখন আমরা কি করব? আমাদের যেহেতু গুণ করা হয়ে গেল, এখন আমরা কিন্তু দশমিক বসাবো, তাই না? তাহলে আমরা দশমিকটাকে কোথায় বসাবো? দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? 1 2 3। যেহেতু 3 সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু আমরা 3 সংখ্যার আগেই দশমিকটাকে বসাবো, তাই না? দেখো 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, আমরা কিন্তু ডান পাশ থেকে কিন্তু এই গণনাটা করব। 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা উত্তর পাচ্ছি 0.020, তাই না? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 0.020। আচ্ছা, আমরা যদি এই শেষের শূন্যটাকে নাও লিখি, তাতেও কিন্তু আমাদের উত্তর হবে। দেখো কিভাবে এটি, কারণ হচ্ছে আমরা জানি যে কোনো দশমিক যদি থাকে, একটি সংখ্যার মধ্যে যদি দশমিক থাকে, এই দশমিক থাকলে এই দশমিকের শেষে গিয়ে যে শূন্যগুলো থাকবে, দেখো দশমিকের পরে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এর শেষে যদি আরও 5টাও শূন্য থাকতো, এই শূন্যগুলোর কোনো দাম থাকে না, ঠিক আছে? শুধুমাত্র এই দেখো এই দুই কিন্তু শূন্য না, তাই না? এই 2-এর কিন্তু দাম রয়েছে, হ্যাঁ, কিন্তু এই 2-এর পরে যে শূন্যগুলো রয়েছে, এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই। এখানে যদি আরও 10টা শূন্য থাকতো, এই কোনো শূন্যের কিন্তু কোনো দাম থাকতো না, ঠিক আছে? যার কারণে আমরা এই শেষে যে শূন্যটা দেখতে পাচ্ছি, এই শূন্যটাকে না দিলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 0.020। আশা করি তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুবই মজায় শিখতে পেরেছো। এইভাবে করে তোমরা 2 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে, প্রত্যেকটা অঙ্ককে কিন্তু একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি একই রকম নিয়ম থেকে তোমাদেরকে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখানোর জন্য, কারণ যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে। যদি সবগুলো অঙ্ক আমরা সমাধান করতে চাই, তাহলে কিন্তু এই ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্য এই যে নিয়ম অনুসরণ করে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করেছি, বাকি যে কয়টি অঙ্ক থাকে সেগুলোকে কিন্তু তোমরা একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে। এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে গুণ করো। আমরা কিন্তু এখানেও কিছু দশমিকের গুণ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এইখান থেকেও আমরা যদি কিছু অঙ্ককে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে বলা হয়েছে 2.3 গুণ 3, অর্থাৎ এই 2.3কে কিন্তু আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? আমরা শুরুতে লিখবো হচ্ছে 2.3, আমরা এতটুকু করে লিখলাম। এবার নিচে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো 3, আমরা গুণ চিহ্ন দিয়ে নিচে লিখবো হচ্ছে 3। এখন যদি এটিকে সমাধান করি, দেখো 3 দ্বারা 3কে যদি আমরা গুণ করি, তাহলে হয় 3 3 9, আমরা এখানে লিখে দেবো 9। এবারে 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 2 6, আমরা লিখে দেব 6। দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? ঠিক আগের অঙ্কের মতোই আমরা এবারে এইখানে গিয়ে দশমিক বসাবো, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই দশমিকটা রয়েছে ডান পাশ থেকে কয় সংখ্যার পরে? আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? যার কারণে আমরা ডান পাশ থেকে 1 সংখ্যার আগে, অর্থাৎ এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো, তাই না? 1 সংখ্যার আগে কিন্তু আমরা বসাবো। আচ্ছা, তাহলে আমরা উত্তর পাচ্ছি 6.9, তাই না? আমরা উত্তর দিয়ে লিখে দেব 6.9, তাই না? আমরা লিখবো হচ্ছে 6.9। আচ্ছা, তাহলে এটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা দেখো 8 নম্বর অঙ্কটিকে একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4.08 গুণ 5।
আমরা এবারে 4.08কে গুণ করব 5 দ্বারা। আমরা শুরুতে লিখব হচ্ছে 4.08 এবং নিচে গুণ চিহ্ন দিয়ে লিখব হচ্ছে 5। এখন যদি গুণ করি দেখো 5-এর সাথে যদি আমরা শুরুতে 8কে গুণ করি তাহলে হয়ে যায় 5-8 40। আমরা জানি হয় 5 এবং 8কে গুণ করলে হয় 5-8 40। 40-এর শূন্যকে লিখব হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4, তাই না? এবারে 5-এর সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি দেখো এখানে রয়েছে 0 এবং 5কে গুণ করলে হয় 5 0 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু শূন্যই হবে। তাহলে আমরা এই দুটিকে গুণ করে পাচ্ছি 0 এবং এই শূন্যের সঙ্গে হাতে যে আমাদের 4 ছিল, তাই না, এই 4টাকে কিন্তু এবার আমাদের যোগ করে দিতে হবে, তাই না? 0 এবং 4কে যোগ করলে হয় 4, তাই না? আমরা এখানে লিখে দেব 4। আচ্ছা, এবারে 5-এর সঙ্গে যদি এই 4কে আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 4 5 20, আমরা এখানে লিখে দেব 20। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এই দশমিকটাকে কিন্তু উত্তরের জায়গাতে বসাবো, তাই না? আমরা দেখো তো লক্ষ্য করে যে ডান পাশ থেকে এখানে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যা 2 সংখ্যা। যেহেতু 2 সংখ্যার আগে দশমিক রয়েছে তার মানে আমরা কি করব? আমরা উত্তরে গিয়েও কিন্তু 2 সংখ্যার আগে দশমিক বসাবো। 2 সংখ্যা মানে কি? দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20.40। অর্থাৎ আমরা কিন্তু এখানে এইভাবে করেও লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখতে পারি 20.40, এইভাবেও লিখতে পারি। আবার শেষের এই শূন্যটিকে যদি আমরা নাও লিখে তাতেও কিন্তু উত্তর আমাদের সঠিক হবে। কেন? কারণ আমরা জানি দশমিকের পরে একদম শেষে গিয়ে যে কয়টি শূন্যই থাকুক না কেন সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তাহলে আমরা শুধুমাত্র 20.4 এই পর্যন্ত লিখলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা দেখো 10 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে। বন্ধুরা দেখো, একটি অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্কই তোমরা আশা করি সমাধান করতে পারবে। দেখো 10 নম্বরে বলা হয়েছে 0.845 গুণ 7। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 0.845 এবং নিচে গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 7। আমরা লিখে দিলাম 7। এখন যদি আমরা গুণ করি দেখো, আমরা শুরুতে যদি এই 7 দ্বারা 5কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5 7 35, তাই না? 5 7 35, 35-এর 5কে লিখলাম আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের 3। এবারে দেখো 7 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 7 একে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7 এবং 4কে গুণ করলে হয় 4 7 28। এই যে 28 পাচ্ছি, 28-এর সঙ্গে হাতে ছিল কত? আমাদের হাতে ছিল কিন্তু 3, তাই না? 28-এর সঙ্গে যদি এই 3কে আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যায়? 28 এবং 3 মিলে হয়ে যায় 29, 30, 31, তাই না? 31 কিন্তু হয়ে যায়। এই 31-এর 1টি কিন্তু লিখবো আমরা এবারে এইখানে, এবং আমাদের হাতে থাকে কত? এবারে কিন্তু আরও 3 কিন্তু আমাদের হাতে থেকে যায়, তাই না? আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব? 7-এর সঙ্গে 8কে আমরা গুণ করব, তাই না? দেখো 7 এবং 8কে গুণ করলে হয় 7 8 56। এই যে 56 আমরা পাচ্ছি, 56-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের আরও 3 ছিল। এই 3কে যদি আমরা কি করব? যদি আমরা যোগ করে দিই, 56 এবং 3 মিলে হয়ে যায় দেখো 56 57 58 59, 59 কিন্তু হয়ে যায়, তাই না? অর্থাৎ 59 কীভাবে লিখে? 5 এবং 9 এই দুটি মিলে হয়ে যায় কি? 59। তাহলে আমাদের কিন্তু এখানে হচ্ছে 59, 59-এর 9কে লিখবো আমরা এইখানে, এবং হাতে থাকে আমাদের এবারে 5। এখন কিন্তু আমাদের হাতে রয়েছে 5। এখন দেখো 7 দ্বারা কিন্তু আমরা 8কেও গুণ করেছি, এবারে 7 দ্বারা 0কে গুণ করবো, তাই না? 7 এবং 0কে গুণ করলে হয় 7 0 0, এবং এই যে 0 পাচ্ছি, 0-এর সঙ্গে হাতের এই 5কে কিন্তু আমরা যোগ করে দেবো, তাই না? 0 এবং 5কে যোগ করলে হয়ে যায় কিন্তু 5, আমরা এখানে লিখে দেব 5। অর্থাৎ আমরা এই যে গুণফলটি পাচ্ছি, এবারে কিন্তু আমরা এইখানে গিয়ে এই দশমিকটাকে লিখে দেব, তাই না? এখন আমরা দশমিকটা যদি লক্ষ্য করি দেখো এখানে ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে? 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা। 3 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে তার মানে উত্তরে গিয়েও কিন্তু 3 সংখ্যার আগেই আমরা দশমিক বসাবো। দেখো 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 5.915। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 5.915। বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা 3 নম্বরের যে কয়টি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ককেই এই একই রকম নিয়মেই সমাধান করব। যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখিয়েছি। বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে সমাধান করবে, ঠিক আছে? যদি তোমরা সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও সমাধান করতে অসুবিধা হয় তাহলে সেটিও কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব সেগুলোকে খুব সহজেই সমাধান করে দেখানোর জন্য। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে গুণ করো। দেখো এখানে কিন্তু আমরা আরও কিছু গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু কিছু গুণ অঙ্ক সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি 4-এর 1 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3.6 গুণ 14। দেখো এর আগের অঙ্কগুলোতে আমরা কিন্তু এক অঙ্ক দ্বারা গুণ করেছিলাম, তাই না? এবারে যেহেতু আমরা 14 দ্বারা গুণ করবো, 14তে কতটি অঙ্ক রয়েছে দেখো, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তার মানে দুটি অঙ্ক দ্বারা কিন্তু আমরা এবারে এই সংখ্যাটিকে গুণ করব। দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 3.6, আমরা শুরুতে লিখবো হচ্ছে 3.6 এবং আমরা নিচে একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো কত, এখানে রয়েছে 14, আমরা নিচে লিখে দেব 14। এখন দেখো আমরা নর্মাল যেভাবে করে গুণ করি, অর্থাৎ সাধারণ নিয়মে যেভাবে গুণ করি, আমরা প্রথমে 4 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব, এরপরে আমরা 1 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব। দেখো 4 দ্বারা যদি প্রথমে আমরা 6কে গুণ করি, তাহলে হয় 4 ছক 24, আমরা জানি 4 ছক 24, তাই না? 24-এর 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। আচ্ছা, এবারে একই রকমভাবে 4 দ্বারা যদি 3কে গুণ করি, তাহলে হয়ে যায় 3 × 12। এই যে 12 পাচ্ছি, 12 সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল 2, তাই না? 12 সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 14, তাই না? আমরা কিন্তু পুরো 14কে এখানে লিখে দেবো, কারণ এই 3-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক নেই, যার কারণে এখন আর কিছুই আমরা হাতে রাখবো না, পুরো 14কে এখানে লিখে দেবো। আচ্ছা, 4 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করবো, আমরা জানি নিয়ম অনুযায়ী নিচের লাইনে এসে শুরুতে কিন্তু একটি শূন্য দিতে হয়, তাই না? আচ্ছা, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা উপরে দুটি অঙ্ককেই আমরা গুণ করি, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 × 1 = 6, আমরা লিখে দিলাম 6। 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 × 1 = 3, আমরা লিখে দিলাম 3। আচ্ছা দেখো, এখন এইখানে যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে কি করব, এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা যোগ করে দিব, তাই না? আচ্ছা, আমরা যদি যোগ করি, 4 এবং 0কে যোগ করলে হয় 4, আমরা লিখে দিলাম 4। 4 এবং 6কে যোগ করলে হয় 10। দেখো 4 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 10। 10-এর 0কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবার আমরা উপরে দেখতে পাচ্ছি রয়েছে 1, নিচে রয়েছে 3। 1 এবং 3কে যোগ করলে হয়ে যায় 4। 4-এর সঙ্গে হাতে যে 1 রয়েছে, এটিকে যদি আমরা যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয়ে যায় 5, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 504। এখন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু এই দশমিকটাকে এখন এই উত্তরের জায়গাতে লিখে দেবো, তাই না? আমরা কিভাবে করে দশমিকটাকে লিখব, দেখো আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে, অর্থাৎ ডান পাশ থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে, 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? যার কারণে আমরা উত্তরে গিয়েও ডান পাশ থেকে, মানে এই উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে আমরা এইখানে একটি দশমিক দিয়ে দেবো। 1 সংখ্যা মানে কি 4, এই 4 কিন্তু 1 সংখ্যা, তাই না? এই 1 সংখ্যার আগে এইখানে আমরা একটি দশমিক দিয়ে দেবো, তাহলে আমরা উত্তর পাচ্ছি 50.4। দেখো আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 50.4। কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, একই রকমভাবে যদি আমরা এবারে 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এইখানের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের একই রকম নিয়মে সমাধান করতে হবে, হ্যাঁ? যার কারণে প্রত্যেকটা অঙ্ক না করে আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, 4 নম্বরে বলা হয়েছে 3.8 গুণ 45। আমরা শুরুতে কি লিখব, যেহেতু রয়েছে 3.8, আমরা শুরুতে লিখলাম 3.8 এবং আমরা একটু গুণ চিহ্ন দিয়ে নিচে লিখবো হচ্ছে 45। আচ্ছা, এখন যদি আমরা গুণ করি, আমরা প্রথমে 5 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব, তারপরে 4 দ্বারা এই দুটিকেই গুণ করব। দেখো 5 দ্বারা 8কে গুণ করলে হয় 5 × 8 = 40। 40-এর 0কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 4। এবারে 5-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 × 5 = 15। 15-এর সঙ্গে যদি আমরা হাতের এই 4কে যোগ করে দিই, তাহলে কত হয়, 15 এবং 4 মিলে হয়ে যায় 19, আমরা এখানে লিখে দেবো 19। হাতে কিন্তু আর কিছুই আমরা রাখবো না, কারণ এই পাশে আর কোনো সংখ্যা নেই বা কোনো অঙ্ক নেই। আচ্ছা, 5 দ্বারা আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, নিয়ম অনুযায়ী নিচের লাইনে এসে শুরুতে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি 4 দ্বারা এই দুটিকে গুণ করি, দেখো 4 দ্বারা 8কে গুণ করলে হয়, আমরা জানি 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32। আমরা জানি কি 4 × 8 হয় 32। তোমরা কিন্তু এইভাবে গুণের নামটা পড়ে পড়ে তোমরা কিন্তু এই গুণগুলোকে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি 4 × 8 হয় 32। এই 32-এর 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকবে কিন্তু এবারে আমাদের 3, এই 3কে কিন্তু আমরা এবারে হাতে রেখে দিলাম, তাই না? এখন দেখো 4-এর সঙ্গে যদি এবারে আমরা এই 3কে গুণ করি, তাহলে কত হয়, আমরা জানি 3 × 4 = 12। এই যে 12 হয়, 12-র সঙ্গে আমাদের হাতে ছিল কত, হাতে কিন্তু ছিল 3। 12-র সঙ্গে এই 3কে যোগ করে দিলে হয় 15, তাই না? আমরা জানি 12 এবং 3 মিলে হয় 15, আমরা কিন্তু পুরো 15কে এখানে লিখে দেব। আচ্ছা, এবারে দেখো আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন আমরা এই যে দুটি সংখ্যা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যোগ করে দিব, তাই না? আমরা যদি যোগ করি, 0 এবং 0 মিলে হয় 0, লিখে দিলাম 0। 9 এবং 2 মিলে হয় 11, তাই না? 9 এবং 2কে যোগ করলে হয় 11। 11-এর 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকি কিন্তু আমাদের আরও 1। এবার দেখো এখানে উপরে রয়েছে 1, এখানে রয়েছে 5। 1 এবং 5কে যোগ করলে হয় 6। 6-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 7, আমরা এখানে লিখে দেব 7।
এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই, আমরা উপরে কিছু দেখতে পাচ্ছি না এখানে, তার মানে আমরা এখানে কিন্তু একটি শূন্য ধরে নিতে পারি, তাই না? কিছু নেই মানেই কিন্তু একটি শূন্য আমরা ধরে নিতে পারি। তাহলে শূন্যের সঙ্গে এককে যোগ করলে কিন্তু একই থেকে যায়, আমরা এখানে লিখে দেবো এক। তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 1710। এখন আমরা যে কাজটি করব, এই যে দশমিক রয়েছে, দশমিকটাকে কিন্তু এবারে আমরা এইখানে লিখে দেবো, তাই না? সঠিক জায়গাতে লিখে দেবো। আচ্ছা আমরা দেখো ডান পাশ থেকে কত সংখ্যার আগে দশমিকটাকে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এক সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা উত্তরে এসেও ডান পাশ থেকে এক সংখ্যার আগে, মানে এক অঙ্কের আগে কিন্তু এইখানে একটি দশমিক দিয়ে দেবো, তাই না? কারণ দশমিক ডান পাশ থেকে যে কয়টি সংখ্যার আগে থাকে, উত্তরে গিয়েও কিন্তু ঠিক সেই কয়টি সংখ্যার আগে আমাদের দশমিক দিয়ে দিতে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 171.0। এবং আমরা কিন্তু একটি বিষয় শিখেছি, সেটি হচ্ছে দশমিকের পরে যদি শূন্য থাকে, যে কয়টি শূন্যই থাকুক না কেন, সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? তাহলে আমরা কিন্তু এতটুকুকে উত্তর হিসাবে লিখবো, হ্যাঁ 171। আমরা উত্তর হিসাবে লিখবো হচ্ছে কি 171, হ্যাঁ। এরপর আমরা এই দশমিকটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা, এটি কিন্তু এখন একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, যে কোনো পূর্ণ সংখ্যার পাশে একটি দশমিক থাকে, এটি আমরা জানি, তাই না? এই দশমিকটাকে দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আশা করি সকলেই খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি এখান থেকে আরও কিছু অঙ্ক আমরা সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 4-এর 9 নাম্বার বলা হয়েছে 0.26 গুণ 23। আমরা কিন্তু এবারে 0.26কে 23 দ্বারা গুণ করবো, তাই না? আমরা শুরুতে লিখবো কি, এটিকে কিন্তু আমরা শুরুতে লিখবো, আমরা লিখবো 0.26 এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 23, আমরা লিখে দিলাম 23। এখন দেখো এটিকে যদি আমরা গুণ করি, আমরা প্রথমে 3 দ্বারা উপরের 3টে অঙ্ককেই গুণ করব, তারপরে 2 দ্বারা এই 3টিকেই গুণ করব। আমরা 3 দ্বারা যদি প্রথমে 6কে গুণ করি, তাহলে হয় 3 6 18। আমরা জানি 3 6 18, 18-র 8কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, তাহলে 6 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 7, আমরা লিখে দিলাম 7। এখন দেখো 3 দ্বারা কিন্তু এবারে আমাদের এই শূন্যকেও গুণ করতে হবে, তাই না? আমরা জানি 3 দ্বারা শূন্যকে গুণ করলে হয় 3 0 0, কারণ শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন, যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হয়, তাই না? আমরা কিন্তু এই বিষয়টি এর আগেও শিখেছি। আচ্ছা 3 দ্বারা গুণ করা হয়ে গেল, এবার আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দেব। এখন যদি 2 দ্বারা এই প্রত্যেকটিকে আমরা গুণ করি, দেখো 2 দ্বারা প্রথমে 6কে গুণ করলে হয় 6 2 12, তাই না? 6 2 হয় কত? 6 2 হয় 12, 12-র 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 2 দ্বারা 2কে যদি আমরা গুণ করি, তাহলে হয় 2 2 4, 4-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এই 1কে যদি আমরা যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবারে 2 দ্বারা যদি একই রকমভাবে শূন্যকে গুণ করি, তাহলে হয় 2 0 0, 2 0 গুণে কিন্তু হয় 0, তাই না? কারণ শূন্যের সঙ্গে আমরা যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হয়। আচ্ছা আমাদের কিন্তু দেখো দুটি সংখ্যা দ্বারাই, এই দুটি অঙ্ক দ্বারাই কিন্তু প্রত্যেককে গুণ করা হয়ে গেল। এখন আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 8 এবং 0কে যোগ করলে হয় 8, লিখে দিলাম 8। 7 এবং 2কে যোগ করলে হয় 7 এবং 2 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। 0 এবং 5কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 5। এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরেও কিছু নেই, তার মানে এখানে কিন্তু আমরা একটি শূন্য ধরে নিতে পারি, এবং নিচে যেহেতু একটি শূন্য রয়েছে, এই শূন্য এবং এই শূন্যকে যোগ করলে কিন্তু শূন্যই হয়, তাই না? আমরা এই শূন্য লিখলেও সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? যেহেতু এটি শুরুর শূন্য, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, বা মানে দাম নেই, যার কারণে কিন্তু এই শূন্যটাকে আমরা না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব? এখন আমরা এই দশমিকটাকে বসাবো, তাই না? আচ্ছা দেখো যদি আমরা এই দশমিকটাকে একটু বসাই, আমি দেখতে পাচ্ছি ডান পাশ থেকে কয় অঙ্কের আগে দশমিক রয়েছে? 1 অঙ্ক 2 অঙ্ক, 2 অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে কিন্তু আমরা উত্তরেও 2 অঙ্কের আগে দশমিকটাকে বসাবো, তাই না? এই ডান পাশ থেকে দেখো 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, এই শূন্যের যেহেতু দাম নেই, তার মানে আমরা বলতে পারি 5.98। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো 5.98। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা 12 নম্বর অঙ্কটিকে একটু লক্ষ্য করি, দেখো 12 নম্বরে বলা হয়েছে 2.08 গুণ 75। তাহলে আমরা শুরুতে কি লিখবো? আমরা শুরুতে লিখবো হচ্ছে 2.08 এবং আমরা একটু গুণ চিহ্ন দিয়ে নিচে লিখবো হচ্ছে 75, তাই না? এখন যদি আমরা এটিকে গুণ করি, দেখো আমরা 5 দ্বারা প্রথমে যদি 8কে গুণ করি, তাহলে কত হয়? আমরা জানি 5 8
40, 5 4 40, 40-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে 5-এর সঙ্গে যদি শূন্যকে গুণ করি তাহলে হয় 5 শূন্য গুণে শূন্য, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। তাহলে 5 শূন্য গুণে হয় শূন্য। এই শূন্যের সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল 4, এই 4কে যদি যোগ করে দিই, শূন্য এবং 4 মিলে কিন্তু 4ই হয়ে যায়, তাই না? আমরা লিখে দিলাম 4। এবারে 5-এর সঙ্গে যদি 2কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5 2 10। আমরা কিন্তু পুরো 10কে এখানে লিখে দেবো, কারণ আমাদের এই 2-এর এই পাশে যেহেতু কোনো সংখ্যা নেই, মানে কোনো অঙ্ক নেই, যার কারণে কিন্তু আর কিছুই আমরা হাতে রাখবো না, আমরা পুরো এই 10কেই কিন্তু এখানে আমরা লিখে দেবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয় জানি, আমরা নিচের লাইনে একটি শূন্য দিলাম। এখন যদি 7 দ্বারা এই 3টে অঙ্ককেই গুণ করি একই রকমভাবে, দেখো 7 দ্বারা প্রথমে যদি আমরা 8কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 7 এ 8 56, তাই না? এই 56-র 6কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 5। এবার 7-এর সাথে যদি শূন্যকে গুণ করি তাহলে হয় 7 শূন্য গুণে শূন্য, তাই না? দেখো এই দুটিকে গুণ করলে হয় শূন্য। এই শূন্যের সঙ্গে হাতের এই 5কে যদি আমরা যোগ করে দিই, আমরা জানি শূন্য এবং 5কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 5। আচ্ছা, হাতে কিন্তু আমাদের এবার আর কিছুই নেই। এবার 7-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 7 2 14, আমরা পুরো 14কে এখানে লিখে দেবো, তাই না? আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করি, দেখো শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, 4 এবং 6কে যোগ করলে হয় 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবারে উপরে রয়েছে শূন্য, নিচে রয়েছে 5, শূন্য এবং 5কে যোগ করলে হয় 5, 5-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? 5 এবং 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এবারে 1-এর সঙ্গে 4কে যদি আমরা যোগ করি তাহলে 1 এবং 4 মিলে হয়ে যায় কত? হ্যাঁ, 1 এবং 4 মিলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5। এখন উপরে কিছুই নেই, তার মানে এখানে আমরা একটু শূন্য ধরে নিতে পারি। শূন্য এবং 1কে যোগ করলে কিন্তু 1ই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। এখন দেখো আমাদের কিন্তু যোগ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এইখানে এসে দশমিকটাকে বসাবো, তাই না? আমরা যদি লক্ষ্য করি, দেখো ডান পাশ থেকে কয় অঙ্কের আগে দশমিক রয়েছে? 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু আমরা দেখো ডান পাশ থেকে 2 অঙ্কের আগে দশমিক বসাবো। 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে যদি এইখানে আমরা দশমিক বসাই তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 156.00। আমরা জানি দশমিকের পরে যত শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, এগুলোকে কিন্তু লিখতেও হয় না, তাই না? আচ্ছা, তাহলে আমরা উত্তর পাচ্ছি কি? শুধুমাত্র 156। আমরা যদি 156.00 লিখি তাতেও সমস্যা নেই, এবং আমরা যদি শুধুমাত্র 156 লিখি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে উত্তর দিয়ে 156। দেখো আমরা কত সহজেই প্রত্যেকটি অঙ্ককেই সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এখানে 4 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? প্রত্যেকটি যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে কিন্তু কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখিয়েছি। বাকিগুলো তোমরা নিজেদের মতো করে সমাধান করে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি পারো। আর যদি কোনো জায়গাতে সমাধান করতে অসুবিধা হয় তাহলে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে চেষ্টা করব সেগুলোকেও সমাধান করে দেখানোর জন্য। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে গুণ করো। আমরা কিন্তু এখানেও 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো আমরা এখান থেকেও যদি কিছু কিছু অঙ্ককে সমাধান করি, দেখো এইখানের গুণগুলো একটু ব্যতিক্রম কোন দিক থেকে? আমরা এইখানের গুণগুলোকে 10 দ্বারা গুণ করেছি। দেখো কিছু সংখ্যাকে আমরা 10 দ্বারা গুণ করেছি এবং কিছু সংখ্যাকে আমরা 100 দ্বারা গুণ করেছি। তাহলে চলো এইখান থেকে আমরা 10 দ্বারা কিভাবে করে একটি সংখ্যাকে গুণ করা যায় এবং 100 দ্বারা কিভাবে করে গুণ করা যায় আমরা যদি একটি একটি করে উদাহরণ দেখি তাহলে কিন্তু বাকিগুলোও তোমরা নিজেদের মতো করে সমাধান করতে পারবে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা কিছু অঙ্ক সমাধান করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 5-এর 1 নাম্বার বলা হয়েছে 3.76 গুণ 10। তাহলে আমরা শুরুতে কি লিখবো? শুরুতে লিখবো হচ্ছে 3.76 এবং নিচে গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো? এখানে যেহেতু 10 দ্বারা গুণ করতে বলা হয়েছে যার কারণে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখে দেব 10। এখন দেখো যদি আমরা এটিকে গুণ করি, আমরা কি জানি যে দেখো 10-এ যে দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ককেই আমরা কিন্তু শুরুতে 0 দ্বারা এই 3টে অঙ্ককে গুণ করব এবং পরবর্তীতে 1 দ্বারা উপরে 3টে অঙ্ককেই আমরা গুণ করব। তাহলে 0 দ্বারা যদি প্রথমে আমরা শুরু করি, দেখো 0 দ্বারা 6কে গুণ করলে হয় 6 0 0, আমরা লিখে দিলাম 0। 0 দ্বারা 7কে গুণ করলে হয় 7 0 0, লিখে দিলাম 0। কারণ কি? আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। এবারে 0 দ্বারা 3কে গুণ করলে হয় 3 0, আবারও 0, আমরা লিখে দিলাম 0। আচ্ছা, এবারে আমরা নিচের লাইনে এসে একটি 0 দিয়ে শুরু করব। আমরা এখানে একটি 0 দিলাম। এখন যদি 1 দ্বারা আমরা গুণ করি, দেখো 1 দ্বারা যদি আমরা প্রথমে 6কে গুণ করি তাহলে হয় 6 1 6, আমরা লিখে দিলাম 6। 1 দ্বারা 7কে গুণ করলে হয় 7 1 7, আমরা লিখে দিলাম 7। 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 1 3, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা যোগ করে দিই, দেখো এই দুটি সংখ্যাকে
আমরা দেখতে পাচ্ছি 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 6কে যোগ করলে হয় 6, 0 এবং 7কে যোগ করলে কিন্তু 7ই হয়ে যায়, এবং উপরে যেহেতু কিছু নেই তার মানে এখানেও আমরা একটি 0 ধরে নিতে পারি, 0 এবং 3কে যোগ করলে কিন্তু 3ই থেকে যায়, তাই না? এখন আমাদের যেহেতু যোগ করাও হয়ে গেল, এখন আমরা এই উত্তরের ঘরে এসে দশমিকটাকে বসাবো, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক রয়েছে কতটি ঘরের আগে, 1 ঘর 2 ঘর, এই 2 ঘরের আগে অর্থাৎ 2টি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে আমরা এইখানে উত্তরের ঘরে এসে 2টি অঙ্কের আগে কিন্তু দশমিক বসাবো। দেখো 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু এখানে উত্তর পাচ্ছি 37.60। এই 60টাকে কিন্তু আমরা শুধুমাত্র 6ও বলতে পারি, কারণ আমরা জানি দশমিকের পরে একদম শেষে গিয়ে যদি কোনো শূন্য থাকে তাহলে কিন্তু এই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? যার কারণে আমরা কিন্তু বলতে পারি 37.6। আমরা উত্তর দিয়ে লিখতে পারি 37.6। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 4.105 গুণ 100। আচ্ছা, আমরা যার কোনো শুরুতে কিন্তু এই সংখ্যাটিকে লিখবো, আমরা লিখবো 4.105 এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে কত, যেহেতু 100 রয়েছে আমরা লিখে দেবো 100। এখন যদি আমরা গুণ করি, দেখো 0 দ্বারা প্রথমে আমরা এই তিনটিকে প্রত্যেকটিকে গুণ করবো, তারপরে এই 0 দ্বারা প্রত্যেকটিকে গুণ করবো, তারপরে 1 দ্বারা কিন্তু আমরা প্রত্যেকটিকেই গুণ করবো। 0 দ্বারা প্রথমে যদি আমরা শুরুতে এই 0 দ্বারা করি, দেখো 0 দ্বারা 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 0 দ্বারা এই 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, 0 দ্বারা 1কে গুণ করলে হয় 1 0 গুণে 0, 0 দ্বারা 4কে গুণ করলে হয় 4 0 গুণে 0। আমরা কিন্তু এখানে প্রত্যেকটি জায়গাতে 0 পেয়েছি, তাই না? এবার নিচের লাইনে এসে একটি 0 দিতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন যদি এই 0 দ্বারা প্রত্যেকটিকে গুণ করি, 0 দ্বারা 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, 0 দ্বারা 1কে গুণ করলে হয় 1 0 গুণে 0 এবং 0 দ্বারা 4কে গুণ করলে হয় 4 0 গুণে 0। আমরা কিন্তু এখানেও প্রত্যেকটি জায়গাতেই 0 পেয়েছি। দেখো এখন আমরা কি করব, তারপরের লাইনে এসে কিন্তু আমরা এবারে 2টি 0 দেবো, তাই না? আমরা যত নিচে যাব, যত নিচের লাইনে আমরা যাব, তত কিন্তু একটি একটি করে 0 বাড়তে বাড়তে যাবে, তাই না? আমরা এই লাইনে এসে একটি 0 দিয়েছি, এই দ্বিতীয় লাইনে এসে কিন্তু আমরা 2টি 0 দেবো। তারপরের লাইনে যদি যেতে হয় তাহলে কিন্তু আমরা 3টি 0 দেবো, তাই না? এই নিয়মটি তো আমরা অবশ্যই জানি। আচ্ছা, এখন যদি 1 দ্বারা আমরা গুণ করি, দেখো 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, লিখে দিলাম 5। 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, লিখে দিলাম 0। 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1, আমরা লিখলাম 1। 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4, আমরা লিখে দিলাম 4। আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এখন যদি আমরা এই 3টি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 0 0 মিলে হয় 0, এই 0 0 মিলে হয় কিন্তু 0, 0 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা লিখে দিলাম 5। 0 0 মিলে হয় 0, 0 এবং 1কে যোগ করলে হয় 1, লিখে দিলাম 1। 0 এবং 4কে যোগ করলে কিন্তু 4ই থেকে যায়, আমরা লিখে দিলাম 4। এখন আমরা কি করব, দশমিকটাকে বসাবো, তাই না? আমরা যদি লক্ষ্য করি এখানে দশমিক কয় সংখ্যার আগে রয়েছে, দেখো 1 2 3, এই 3 সংখ্যার আগে অর্থাৎ 3টি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে। আবারও দেখো 1টি অঙ্ক 2টি অঙ্ক 3টি অঙ্ক, 3টি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও আমরা কিন্তু এই ডান পাশ থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো 1টি অঙ্ক 2টি অঙ্ক 3টি অঙ্ক, এই 3টি অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা উত্তর কত পাচ্ছি? আমরা উত্তর পাচ্ছি 410.500, অর্থাৎ আমরা এটিকে কিন্তু বলতে পারি শুধুমাত্র 5, কারণ আমরা জানি দশমিকের শেষে যতগুলো শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম থাকে না। আমরা বলতে পারি 410.5। আমরা উত্তর দিয়ে লিখতে পারি 410.5। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো 5 নম্বরে এখানে বাকি যে 2টি অঙ্ক রয়েছে, এই 2টি অঙ্ককে কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে, এটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 6 নম্বরে আমরা একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? আমরা যদি আবারও প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে মানে কি এক একজনকে 0.24 মিটার করে ফিতা দিলেন। আচ্ছা, তার মানে মোট শিক্ষার্থী রয়েছে 75 জন, হ্যাঁ, এবং এই 75 জনের প্রত্যেককেই তিনি 0.24 মিটার করে ফিতা দিলেন। এখন বলা হয়েছে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন, অর্থাৎ সকল শিক্ষার্থী বলতে কি বোঝায়?
75 জন শিক্ষার্থীকে তিনি মোট কত মিটার ফিতা দিলেন? আচ্ছা, একজন শিক্ষার্থীকে যেহেতু বলা হয়েছে প্রত্যেককে, তার মানে একজন শিক্ষার্থীকে যদি 0.24 মিটার করে ফিতা দেন, তাহলে 75 জনকে কি বেশি দিবেন নাকি কম দিবেন? অবশ্যই বেশি দিবেন, তাই না? এবং কত বেশি দিবেন? যেহেতু 75 জন, তার মানে কিন্তু 75 গুণ বেশি দিবেন। একজনকে যা দিয়েছেন তার চেয়ে কিন্তু 75 গুণ বেশি দিবেন, তাই না? তাহলে আমরা কি করব? এই 0.24কে 75 দ্বারা কিন্তু এবারে গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব যে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন। তাহলে আমরা 6 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 6 নাম্বার দিয়ে লিখতে পারি একজনকে, আমাদের কিন্তু বলা হয়েছে প্রত্যেককে মানে কিন্তু একজনকে, তাই না? আমরা যার কারণে লিখলাম হচ্ছে একজনকে ফিতা দিলেন। আচ্ছা, একজনকে কতটুকু ফিতা দিলেন? আমাদের বলা হয়েছে 0.024 মিটার, তাই না? আমরা লিখলাম একজনকে ফিতা দিলেন 0.24 মিটার। সুতরাং আমাদের এখানে মোট কতজন শিক্ষার্থীর কথা বলা হয়েছে? মোট কিন্তু শিক্ষার্থী রয়েছে 75 জন, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং 75 জনকে ফিতা দিলেন। আচ্ছা, একজনকে তিনি যতটুকু ফিতা দিলেন, 75 জনকে কি নিশ্চয়ই তার কিন্তু 75 গুণ বেশি দিবেন, তাই না? যার কারণে এই যে একজনের ফিতার পরিমাণ, এটির সঙ্গে কিন্তু আমরা 75কে গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব যে তিনি এই 75 জনকে অর্থাৎ সকলকে একসাথে কতগুলো ফিতা দিলেন, তাই না? তাহলে আমরা এবারে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 0.24 গুণ হচ্ছে কত? 75। আমরা কিন্তু লিখে দেবো 75, শেষে রয়েছে মিটার, আমরা কিন্তু একই রকমভাবে মিটারকে এখানে কিন্তু আমরা লিখে দেবো। এখন আলাদা জায়গাতে কিন্তু আমাদের এই দুটি সংখ্যাকে গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করে আমরা কিন্তু এখানে সমান সমান চিহ্ন দিয়ে এইখানে গুণফলটিকে লিখে দেবো। আচ্ছা, যদি আমরা একটু আলাদা জায়গাতে গুণ করে দেখো, আমি তোমাদেরকে এখানেই গুণ করে দেখাচ্ছি। আমরা যদি এই গুণটাকে করি 0.24, এটিকে আমরা গুণ করবো কত দ্বারা? আমরা গুণ করবো কিন্তু 75 দ্বারা, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা এটিকে গুণ করি, আমরা প্রথমে 5 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 2 10, 10-এর সাথে হাতে কিন্তু আমাদের আরও 2 ছিল, তাই না? এই 10-এর সাথে যদি আমরা এই 2কে যোগ করে দিই, 10 এবং 2 মিলে হয়ে গেল 12। দেখো, এবারে এই 12-র 2কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন এই 1 কিন্তু আমরা হাতে রেখে দিলাম। এখন 5-এর সঙ্গে যদি আমরা এবারে একই রকমভাবে শূন্যকে গুণ করি, দেখো 5 এবং শূন্যকে গুণ করলে হয় 5 শূন্য গুণে 0, তাই না? কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। তাহলে 5 শূন্য গুণে পাচ্ছি 0, এই শূন্যের সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, এই 1কে যদি আমরা যোগ করে দিই তাহলে 0 এবং 1 মিলে হয়ে যায় 1, আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, আমাদের 5 দ্বারা গুণ করা হয়ে গেল। এবারে নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি 7 দ্বারা উপরের 3টি অঙ্ককেই আমরা গুণ করি, দেখো আমরা 7 দ্বারা প্রথমে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 7 28, আমরা জানি 4 7 28, 28-এর 8কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2। এখন দেখো 7-এর সঙ্গে যদি আমরা এবারে 2কে গুণ করি তাহলে হয় 7 2 14, 14-র সঙ্গে এই যে হাতে কিন্তু আমাদের আরও 2 ছিল, তাই না? 14-র সঙ্গে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, 14 এবং 2 মিলে হয়ে গেল 16, 16-র 6কে কিন্তু লিখবো আমরা এবারে এখানে, হাতে থাকে আমাদের এবারে 1, তাই না? আচ্ছা, এবারে 7-এর সঙ্গে যদি এই শূন্যকে আমরা গুণ করি তাহলে হয় 7 শূন্য গুণে 0, এই যে শূন্য পাচ্ছি, শূন্যের সঙ্গে হাতের এই 1কে কিন্তু আমরা এবারে যোগ করব। এই শূন্যের সঙ্গে 1কে যোগ করলে কিন্তু আমাদের 1ই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। এখন দেখো, আমরা যদি এবারে এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0 যোগ করলে হয় 0, 2 এবং 8কে যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে কত? 2 এবং 8কে যোগ করলে হয় 10, আমরা 10-এর 0কে লিখলাম হচ্ছে এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো, এখানে দেখতে পাচ্ছি 1, নিচে রয়েছে 6, তাহলে 1 এবং 6কে যোগ করলে হয় 7, 7-এর সঙ্গে হাতের এই 1কে যদি আমরা যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। আচ্ছা, এবারে হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই, দেখো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি কিছু নেই, তার মানে এখানে আমরা একটু শূন্য ধরে নিতে পারি, শূন্যর সঙ্গে 1কে যোগ করলে কিন্তু 1ই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। এখন আমরা এই যে গুণফল পাচ্ছি, এখানে কিন্তু আমাদের দশমিকটাকে বসাতে হবে, তাই না? আমরা দশমিকটাকে কোথায় বসাবো? দেখো, আমরা দেখতে পাচ্ছি এই দশমিকটা রয়েছে মানে কয়টি অঙ্কের আগে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, এই দুইটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উত্তরেও আমরা দুটি অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো, 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে কিন্তু আমরা এখানে দশমিক বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? আমরা পাচ্ছি 18.00। তাহলে আমরা জানি যে দশমিকের পরের শূন্যগুলোর যেহেতু কোনো দাম থাকে না, যার কারণে কিন্তু আমরা এখানে বলতে পারি শুধুমাত্র 18, তাই না? তাহলে এই 18টাই হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এইখানে সমান সমান দিয়ে কী লিখবো? 18 মিটার। এই 18 মিটার দ্বারা আমরা কি বুঝতে পারি? দেখো, এই যে গুণটা আমি করেছি এটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আচ্ছা, এই 18 মিটার দ্বারা আমরা কি বুঝতে পারি?
75 জন শিক্ষার্থীকে তিনি মোট কিন্তু 18 মিটার ফিতা দিয়েছিলেন। এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 18 মিটার। আমাদের কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে তিনি সকল শিক্ষার্থীকে, অর্থাৎ এই 75 জন শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিলেন। আমরা উত্তর পেয়েছি কত? 18 মিটার। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বরে আমাদেরকে বলা হয়েছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? আমরা যদি আবারও প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে 2.565 কেজি। তাহলে এইরূপ মানে একই রকম 12টি ঝুড়ি ফলের ওজন কত কেজি হবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এক ঝুড়ি ফলের ওজন যদি 2.565 কেজি হয়, তাহলে 12 ঝুড়ি ফলের ওজন কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে, তাই না? এবং কত বেশি হবে? যেহেতু 12টি ঝুড়ি, তার মানে কিন্তু 12 গুণ বেশি হবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? আমরা এই যে এক ঝুড়ির যে ওজন, এই এক ঝুড়ির ওজনের সঙ্গে যদি আমরা 12কে গুণ করে দিই, কারণ 12 ঝুড়ির ওজন কিন্তু 12 গুণ বেশি হবে, তাই না? যার কারণে এই দুটিকে যদি আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 12টি ঝুড়িতে ফলের ওজন কত হবে, তাই না? তাহলে 7 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা 7 নাম্বার দিয়ে লিখব এক ঝুড়ি ফলের ওজন, এক ঝুড়ি ফলের ওজন আমাদের বলা হয়েছে কত কেজি? আমাদের কিন্তু বলা হয়েছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। এটি কিন্তু আমাদের বইতে বলা হয়েছে, তাই না? যে এক ঝুড়ি ফলের ওজন হচ্ছে 2.565 কেজি। সুতরাং আমাদের এখানে মোট কতটি ঝুড়ির কথা বলা হয়েছে? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে 12 ঝুড়ি ফলের ওজন কত, তাই না? তাহলে আমরা এবার লিখব, সুতরাং একের নিচে লিখব হচ্ছে 12। সুতরাং 12 ঝুড়ি ফলের ওজন। আচ্ছা, এক ঝুড়ি ফলের ওজন যা হবে, 12 ঝুড়ি ফলের ওজন কি তার চেয়ে 12 গুণ বেশি হবে না? হ্যাঁ, অবশ্যই কিন্তু 12 গুণ বেশি হবে। যার কারণে এই যে এক ঝুড়ির ওজন, এটির সঙ্গে কিন্তু আমরা এবারে 12কে গুণ করে দেবো, তাহলে আমরা উত্তরটিকে খুব সহজেই পেয়ে যাব। দেখো কত সহজ অঙ্কটি। আমরা শুরুতে লিখব হচ্ছে 2.565, এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে এই 12কে, তাই না? আমরা লিখব গুণ 12। শেষে কেজি রয়েছে, আমরা কিন্তু কেজিটাকে একই রকমভাবে রেখে দেবো। এখন আলাদা জায়গাতে কিন্তু আমরা এই গুণটিকে করব। গুণটিকে করে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এইখানে কিন্তু গুণফলটিকে লিখে দেবো। আচ্ছা, আমার যেহেতু জায়গা কম, আমি তোমাদেরকে এখানেই গুণটি করে দেখাচ্ছি। আমরা শুরুতে লিখব হচ্ছে 2.565 এবং আমরা গুণ দিয়ে নিচে লিখব হচ্ছে 12। তাহলে এখন যদি আমরা এই দুটিকে গুণ করি, দেখো আমরা শুরুতে 2 দ্বারা যদি প্রথমে এই উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করি, 2 দ্বারা প্রথমে 5কে গুণ করা হয়, 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, দেখো এই শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 2 দ্বারা 6কে গুণ করা হয়, 6 2 12, 12-র সঙ্গে হাতের এই 1 কিন্তু আমাদের ছিল, তাই না? এই 12-র সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 13। 13-র 3কে লিখবো এবার আমরা এইখানে, হাতে থাকে আমাদের আবারও 1। আচ্ছা, 2-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 2 10, 10-এর সঙ্গে হাতে যে 1 ছিল, এই 1কে যোগ করলে কিন্তু এবার হয়ে যায় 11, তাই না? এখন 11-র 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের আবারও 1। আচ্ছা, 2-এর সঙ্গে এবারে এই 2কে গুণ করলে হয় 2 2 4, 4-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 5, তাই না? 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমাদের 2 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দিব। এরপর আমরা যদি 1 দ্বারা উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করি, দেখো 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, লিখে দিলাম 5। 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, লিখে দিলাম 6। 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, লিখে দিলাম 5। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করি, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 3 এবং 5কে যোগ করলে হয় 8। আমরা জানি 3 এবং 5 মিলে হয় 8, আমরা লিখে দিলাম 8। 1 এবং 6 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। 5 এবং 5 মিলে হয় 10। এই 10-এর শূন্যকে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। এবারে দেখো এখানে উপরে কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমরা এখানে একটু শূন্য ধরে নিতে পারি। 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়ে যায়। এই 2-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাহলে 2-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 3, তাই না? আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব? আমরা এই যে সংখ্যাটি পাচ্ছি, এখানে কিন্তু আমরা দশমিক বিন্দুটাকে বসাবো। তাহলে দশমিক আমরা কিভাবে বসাবো? আমরা দেখব যে এইখানে ডান পাশ থেকে, উল্টো পাশ থেকে কয়টি অঙ্কের আগে দশমিক রয়েছে। দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3টি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসো 3 অঙ্কের আগে আমরা দশমিক বসাবো। দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 30.780। আচ্ছা, তাহলে এই শেষে যে শূন্যটা রয়েছে এটির কিন্তু কোনো দাম নেই, তাই না? কারণ আমরা জানি দশমিকের পরে এই শেষে যে শূন্যগুলো থাকে সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি 30.78, এটি কিন্তু আমাদের উত্তর।
তাই না? আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কি 30.78, শেষে কেজি রয়েছে, আমরা লিখে দেব কেজি, তাই না? অর্থাৎ 30.78 কেজি। দেখো এই ভাগটিকে এই গুণটিকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, হ্যাঁ? তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 12 ঝুড়ি ফলের ওজন হচ্ছে 30.78 কেজি। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 30.78 কেজি। দেখো কত সহজ আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা এখানে যদি আমরা একদম নিচে লক্ষ্য করে দেখো, এখানে সর্বশেষ 8 নম্বরে কিন্তু একটি অঙ্ক রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে, দেখো 8 নম্বরে বলা হয়েছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, তাহলে এক প্যাকেটে এত লিটার দুধ আছে আমাদের এটি বলা হয়েছে। এখন বলা হয়েছে এরূপ মানে একই রকম 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে। আচ্ছা, এক প্যাকেটে যতটুকু দুধ আছে 50টি প্যাকেটে কি তার চেয়ে বেশি দুধ আছে নাকি কম আছে? অবশ্যই কিন্তু বেশি আছে, তাই না? এবং কত বেশি আছে? যেহেতু 50টি প্যাকেট, তার মানে কিন্তু 50 গুণ বেশি দুধ আছে, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমরা এই যে এক প্যাকেটে যতটুকু দুধ আছে 0.334, এটিকে কিন্তু আমরা 50 দ্বারা গুণ করলেই পেয়ে যাব যে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে। কত সহজ একটি অঙ্ক দেখো। তাহলে আমরা 8 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 8 নাম্বার দিয়ে লিখব একটি প্যাকেটে দুধ আছে। দেখো আমাদের বইতে বলা হয়েছে একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, তাই না? আমরা লিখলাম একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং আমাদের মোট কতটি প্যাকেটের কথা বলা হয়েছে? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে, তাই না? তাহলে আমরা সুতরাং দিয়ে এই একের নিচে লিখব সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে। আচ্ছা, এক প্যাকেটে যতটুকু দুধ আছে 50টি প্যাকেটে কি নিশ্চয়ই তার চেয়ে 50 গুণ বেশি দুধ আছে, তাই না? যার কারণে এই সংখ্যার সঙ্গে আমরা কিন্তু 50কে এবারে গুণ করে দেব। আমরা লিখব 0.334 গুণ আমরা লিখবো হচ্ছে 50, তাই না? এই 50কে কিন্তু আমরা এর সঙ্গে গুণ করে দেবো। শেষে লিটার রয়েছে, আমরা কিন্তু লিটারকে একই রকমভাবে রেখে দেবো। এবারে নিচে একটা সমান সমান চিহ্ন দিয়ে আমরা এই দুটিকে গুণ করে যে উত্তরটিকে পাবো এখানে কিন্তু সেটিকেই আমরা লিখে দেবো। আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 0.334 এবং নিচে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 50, তাই না? আমরা লিখবো হচ্ছে 50। এখন যদি আমরা গুণটিকে করি, দেখো আমরা শুরুতে 0 দ্বারা উপরের 3টি অঙ্ককে প্রত্যেকটি অঙ্ককে গুণ করব এবং পরবর্তীতে 5 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে 0 দ্বারা যদি প্রথমে করি, দেখো 0 দ্বারা 4কে গুণ করলে হয় 4 0 গুণে 0, 0 দ্বারা 3কে গুণ করলে হয় 3 0 গুণে 0, 0 দ্বারা এই 3কে গুণ করলে হয় 3 0 গুণে আবারও 0, 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0। কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করেন এখানে উত্তর কিন্তু শূন্যই হবে। আমরা এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই 0 পেয়েছি। এবার নিচের লাইনে এসে একটি 0 দিয়ে শুরু করলাম। এখন যদি 5 দ্বারা গুণ করি, দেখো 5 দ্বারা 4কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 5 দ্বারা 3কে গুণ করলে হয় 3 5 15, 15-র সাথে হাতের এই 2কে যদি আমরা যোগ করে দিই 15 এবং 2 মিলে হয়ে যায় 17, 17-এর 7কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 5 দ্বারা যদি এই 3কে গুণ করি তাহলে হয় আবারও 3 5 15, 15-র সঙ্গে যদি হাতের 1কে আমরা যোগ করে দিই তাহলে 15 এবং 1 মিলে হয়ে যায় এবারে 16, 16-র 6কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। আচ্ছা, এবারে 5-এর সঙ্গে এই 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, তাই না? কারণ 0-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। 5 0 গুণে 5 0, এই 0-এর সঙ্গে হাতের এই 1কে কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে 0 এবং 1কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 1। এখন দেখো আমাদের যেহেতু গুণ করা হয়ে গেল, এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 7কে যোগ করলে হয় 7, 0 এবং 6কে যোগ করলে হয় 6, আমরা জানি। এবার এখানেও যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এখানেও একটি 0 ধরে নিতে পারি, 0 এবং 1কে যোগ করলে কিন্তু 1ই আমাদের থেকে যায়। আচ্ছা, আমরা এইখানে যে সংখ্যাটিকে পাচ্ছি এবারে কি করব? এখানে কিন্তু আমরা এবারে দশমিক ভগ্নাংশ, এই দশমিকটাকে কিন্তু বসাবো। আমরা যদি লক্ষ্য করি, দেখো ডান পাশ থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3 অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে গিয়েও কিন্তু আমরা 3 অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা পাচ্ছি কত? 16.700। আমরা জানি দশমিকের পরে শেষে গিয়ে যে কয়টি শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো মূল্য থাকে না, যার কারণে আমরা বলতে পারি 16.7
এরপরে কিন্তু এই শূন্যগুলোকে আর বলবো না, 16.7 এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 16.7, শেষে রয়েছে লিটার, আমরা লিখে দেবো লিটার। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা দ্বারা আমরা বুঝতে পারি 50টি প্যাকেটে দুধ আছে 16.7 লিটার, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এই কাজটিকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 16.7 লিটার। দেখো কত সহজে আমরা এখানের প্রত্যেকটি অঙ্ককেই সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় তোমরা শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।